আমাদের হয়ে গেছিল আজকে ওই তোমার ওপেন সোর্স সফটওয়্যার। হ্যাঁ, এখান থেকে হবে, তাই না? না স্যার, এখন এই তো ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্সিং এখান থেকে হবে না? না স্যার, তার নিচে ওই যে 7.11.1 এর ওই ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স। আচ্ছা, এখান থেকে হবে, তাই না? আচ্ছা, ওগুলো তো পড়েছো? হ্যাঁ। আর কোনো ডাউট আছে ওখানে? না। আচ্ছা, আর তোমার কোন কোন কোশ্চেন অসুবিধা হচ্ছিল বললা? 18 আর 19? না, ওই যে এইচটিএমএল এর। না, কোথাকার অসুবিধা হচ্ছিল তোমার? এইচটিএমএল এর অসুবিধা হচ্ছিল না এই চ্যাপ্টারের? এইচটিএমএল এর। আচ্ছা, এইচটিএমএল এর কোশ্চেন 18 19 নম্বর কোশ্চেনটা আমাকে তো পাঠাতে হবে, না পাঠালে তো আমার কাছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। পেজ নাম্বার বললো আমাকে। 140 পেজের 18 আর 19? না স্যার, 12 আর 17। 12 আর 17তে? হ্যাঁ বলো, 12 আর 17তে কি অসুবিধা? কাজগুলো পেরেছি, এবার ওই সিনট্যাক্সটা আর হচ্ছে মার্জিনটা পারিনি। মার্জিন পারোনি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং পেরেছো, মার্জিনটা বয়ে নেই, তাই তো? মার্জিনটা আমি করে দেবো। আর ফন্ট ফ্যামিলিটা পেরেছো, শুধু তোমার মার্জিনের সমস্যা। সিনটেক্স কিছুই না, ধরে নাও তোমাকে আমি বলছি রেফারেন্স হিসাবে, সিনটেক্সটা কি বলো তো? ওই যে কোডটা রয়েছে না, ওটাই সিনটেক্স। যেমন তুমি চলে আসো পেজ নাম্বার 135-এ। 135-এ 6.30 দেখো লেখা রয়েছে না, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ইয়েলো, এটাই হচ্ছে সিনটেক্স হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে তো বাদ বাকিগুলো পারবাই। আচ্ছা, তাহলে আমি মার্জিনটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। আর 12 নাম্বারটাতে কি বলেছে? এইচটিএমএল ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। ওয়েব পেজটি টাইটেল দাও বুক লিস্ট। পারোনি এটা? না, বি নাম্বারটা। বি নাম্বার, নিম্নলিখিত লিস্টটি তৈরি করো এবং লিস্টটির এক একটি আইটেমের সঙ্গে ওয়েব পেজ লিঙ্ক করো। বেঙ্গলি বুকস, ইংলিশ বুক আর হচ্ছে সায়েন্স বুক। এটা কেসটা কীরকম হবে তোমাকে আমি বোঝাচ্ছি এখানে। হ্যাঁ, আমি তো এখানে ধরে নাও, যেহেতু বলেছে কি 1 2 3 4 আকারে আসবে, তাই তো? তাহলে আমি কি লিখবো? ওএল হলো। এবার হচ্ছে এলআই লিখবো। এলআই এর মধ্যে বেঙ্গলি বলেছে, বেঙ্গলি, এলআইকে বন্ধ করলাম, তাই তো? এটা কিন্তু ক্লিয়ার। এবার এলআই এর আগে আমি শুরু করব এ এইচ, হ্যাঁ, হাইপার রেফারেন্স। এবার একটা ধরে নাও আমি এখানে এক্সাম্পল হিসাবে আমি লিখে দিলাম সেটার নাম বেঙ্গলি ডট এইচটিএমএল। হলো? হয়ে গেল, তাহলে লিঙ্ক হয়ে গেল। তারপরে এখানে এলআই এর পরে আমি এই ট্যাগটাকে বন্ধ করে দেবো। বুঝতে পারলা? তাহলে এইভাবে করবা। আচ্ছা, চলো দেখো কি বলছে। সফটওয়্যার লাইসেন্সিং, যখন কোনো সফটওয়্যারকে আমরা ব্যবহার করি। হ্যাঁ বলো। ওখান থেকে না, মানে ওই যে তার কোথা থেকে? ওই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের উপরে যেটা রেড কালারে লেখা আছে না, ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স। আচ্ছা, এখান থেকে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স। ওপেন সোর্স মানে তো বলে দিয়েছিলাম, ওপেন সোর্স মানে কি? যার কোডটা উন্মুক্ত রয়েছে, যেখানে যে কেউ চাইলে কোড পরিবর্তন করে সেটা তার নিজের মতন করে পাবলিশ করতে পারে, তাই তো? আর ক্রিয়েটিভ কমন লাইসেন্স একটা রয়েছে, আমরা সেখানে যাব। তার আগে ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্সিংয়ের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো জানবো। কি বলছে? ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স হলো একটি অনুমোদিত ছাড়পত্র যেখানে উল্লেখ করা থাকে ব্যবহারকারী এই ওপেন সোর্স সফটওয়্যার কিভাবে ব্যবহার করবে, কি কি পরিবর্তন করতে পারবে এবং কি কি পরিবর্তন করতে পারবে না। আমরা জানি ওপেন সোর্স মানে আমরা পরিবর্তন করতে পারবো এবং চাইলে নিজের মতন করে সেটাকে পাবলিশ করতে পারবো এবং ইউজ করতে পারবো, তাই তো? কিন্তু সব ওপেন সোর্স সফটওয়্যার বা যে কোনো জিনিস, যে কোনো কন্টেন্ট ধরে নাও, হ্যাঁ,
যে কোনো কন্টেন্ট মানে মাথায় মাথায় ঢুকিয়ে নিবা, ভিডিও হতে পারে, পিকচার হতে পারে, যে কোনো ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সেখানেও কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, কি কি ধরনের রেস্ট্রিকশন থাকতে পারে সেগুলো আমরা এখন জানবো। ঠিক আছে, দেখো যে প্রথমে রয়েছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স বা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। এটা কি? ক্রিয়েটিভ কমন্স, যেটাকে আমরা শর্টে কি বলি, সিসি, এবং হলো একটা গোল থাকে, সার্কেল থাকে। ঠিক আছে, পরীক্ষা কোশ্চেন আসলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের চিহ্ন কি, তাহলে চিহ্নটা হচ্ছে এটা। ক্লিয়ার? এখানে একটা কোশ্চেন পেয়ে গেলা। ওকে, আরো 1 মিনিট। তাহলে এটা একটা কোশ্চেন হয়ে গেল। হলো এমন কিছু পাবলিক কপিরাইট লাইসেন্স এর সমষ্টি যা অন্য কপিরাইট যুক্ত কাজের মুক্ত বিতরণকে সহজ করে বা মুক্ত বিতরণের অধিকার প্রদান করে। মুক্ত বিতরণ মানে, যে মুক্ত বলেছে ট্রান্সলেট যেহেতু রয়েছে না, এই জন্য ভাষাগুলো কীরকম, মুক্ত বিতরণ বলতে যেটা ওপেন সোর্স। ঠিক আছে, মুক্ত বিতরণ বলতে মনে রাখবো ওপেন সোর্স। যেমন ক্রিয়েটিভ কমন লাইসেন্স ব্যবহারের মাধ্যমে লেখক তার যে কোনো লেখা অন্যকে ব্যবহার শেয়ার করার অধিকার, তার লেখার উপর ভিত্তি করে অন্যকে নতুন কিছু লেখার অধিকার প্রদান করতে পারে। ধরে নাও আমরা যে জানি না গান, পুরনো দিনের গান, সেগুলো কি আবার কি করা হয়, নতুনভাবে রিমিক্স করা হয়। তাহলে যে যে গানটার মালিকানা যে রয়েছে কারো কাছে, ধরে নাও এ ব্যক্তির কাছে মালিকানা রয়েছে, এখন জেড ব্যক্তি কি বলল, ওটার মধ্যে কিছু পরিবর্তন করতে যায়, তাহলে সে কি করলো, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে সে কি করলো, এ ব্যক্তির কাছ থেকে তার কপিরাইটটা বা তার অধিকারটা কিনে নিল বা তার কাছ থেকে নিয়ে নিল। এরপরে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের যে মানে মালিক রয়েছে, সে বলল তুমি এর উপর এই 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 চেঞ্জগুলো করতে পারো। ঠিক আছে, যেমন ধরে নাও সেখানে গানটা একই থাকবে, সেখানে 1-2 লাইন এক্সট্রা যুক্ত হবে, নতুনভাবে রিমিক্স হবে, নতুন নতুন মিউজিক অ্যাড হবে, এই সমস্ত অধিকারগুলো দিল, কিন্তু গানটাকে কোনো বাজেভাবে রিপ্রেজেন্ট করা যাবে না, এইভাবে বলে দিল। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ক্রিয়েটিভ কমন লাইসেন্সের ব্যাপারটা কি, বুঝতে পারলাম আমরা। না পারলে কিন্তু বলবা, হ্যাঁ, যে যদি না বুঝতে পারো। আচ্ছা, এবার কি ক্রিয়েটিভ কমন্স বা সিসির উদ্দেশ্য কি, এর উদ্দেশ্যটা কি? ক্রিয়েটিভ কমন্স বা সিসির হলো মার্কিন অলাভজনক সংস্থা, মানে নন প্রফিটেবল অর্গানাইজেশন, যার ক্রিয়েটিভ কমন্স ক্রিয়েটারদের কাজের ভাগাভাগি ও বিতরণকে উৎসাহিত করার জন্য এই লাইসেন্স প্রদান করে, যাতে কপিরাইট যুক্ত কাজের সীমিত বা পুরোপুরি বিধিনিষেধ ছাড়া কাজটি কপি, শেয়ার বা পূর্ণ ব্যবহার করা যায়। ওই যে গানটা ভালো মতন মাথায় রাখো, যে গানটাকে কি করবে, সে চেঞ্জ করবে, কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে পারবে, পুরোপুরি চেঞ্জ হবে না। তাহলে তার মধ্যে তো কপিরাইট কিন্তু রয়েছে, কিন্তু কপিরাইটটার মধ্যে লিমিটেশন দিয়ে রেখেছে যে তুমি এই এই যে এই জায়গায় চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, ধরে নাও সে গানটা যখন কেউ ইউজ করবে তখন তাকে সিসি ব্যবহার করে গানটাকে ইউজ করতে হবে, যেমন সেখানে তার অথরের নাম বা তোমার মিউজিক রাইটারের নাম, হ্যাঁ, তারপরে হচ্ছে কে গান করেছে, সিঙ্গারের নাম, কে মিউজিশিয়ান ছিল তার নাম, এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। এটা এক্সাম্পল হিসেবে বললাম। এবার দেখো ক্রিয়েটিভ কমন লাইসেন্স তৈরি, লরেন্স লেসিক এবং এরিক এলড্রেড 2001 সালে সিসিএল ডিজাইন করেন এবং লাইসেন্সগুলি আনুষ্ঠানিকভাবে 2002 সালে প্রকাশিত হয়। তাহলে আমাদেরকে তারিখটা মাথায় রাখতে হবে, এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স কত সালে ডিজাইন করা হয় এবং কত সালে প্রকাশিত করা হয়। ঠিক আছে, ওকে। এবার কি বলছে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স ব্যবহারের শর্ত। একজন কন্টেন্ট ক্রিয়েটার তার কন্টেন্টটি ব্যবহার করার অনুমতি দিয়েছে মানে এই নয় যে এটি ব্যবহার করে আমরা টাকা উপার্জন করতে পারবো, মানে কেউ আমাকে দিয়েছে মানে টাকা উপার্জন করতে পারবো, এর কোনো মানে নেই। তাই কন্টেন্টটি কোনো কমার্শিয়াল কাজে ব্যবহার করা যাবে না, তবে যদি বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন থাকে সেই ক্ষেত্রে করা যেতে পারে। মানে এরকম হতে পারে, ধরে নাও যে গানটা আমাকে ব্যবহার করার জন্য দিল, সেই গানটাকে আমি পাবলিশ করতে পারি, কিন্তু সেখান থেকে
আমি কোনো আর্নিং করতে পারবো না, এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে দিল। আবার এরকমও কপিরাইট দিতে পারে যে না, তুমি আর্ন করতে পারো, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে যে আমরা হচ্ছে ইনকাম করব বা আর্ন করব তার 30% আমাকে দিতে হবে, এই ধরনের ব্যাপার থাকতে পারে, রয়্যালিটি হিসাবে দিতে দিতে হতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো তো কি বলছি? বুঝতে পারছো? আচ্ছা, আরেকবার ধরে নাও তুমি একটা পেন্টিং করলা, ঠিক আছে, এবার তোমাকে বললাম যে দিশা তুমি আমাকে তোমার পেন্টিংটা দাও, আমি এখানে কিছু কিছু চেঞ্জ করব, এখানে একটু রং অ্যাড করব, এখানে একটু এটাকে আমি গ্রাফিক্যাল গ্রাফিক্যাল ইন দ্য সেন্স ধরে নাও আমি এটাকে ডিজিটাল পেন্টিংয়ে কনভার্ট করব, ডিজিটাল পেন্টিংয়ে কনভার্ট করলাম। তুমি আমাকে বললা যে স্যার আপনি এটা ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করতে গেলে আপনাকে উল্লেখ করতে হবে যে এই ছবিটা আমি আঁকিয়েছি, ঠিক আছে। তুমি আমাকে একটা মানে তোমার যে কন্টেন্ট তুমি আমাকে একটা শর্ত চাপিয়ে দিলা, তাহলে যদি আমি সেই শর্তটা উল্লঙ্ঘন করি তাহলে আমি কপিরাইটের আন্ডারে চলে যাব এবং তুমি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা। বুঝতে পারলা? ক্লিয়ার? আচ্ছা, আর একটু ডিটেলসে যাই। এবার ধরে নাও তুমি বললা যে স্যার এখান থেকে যে ইনকাম হবে তার 50% আমাকে দিতে হবে আর 50% আপনি রাখবেন। যদি এটা আমি উল্লঙ্ঘন করি আবার সেক্ষেত্রে আমি কপিরাইটের আন্ডারে চলে যাব। হলো? আবার এরকমও হতে পারে তুমি আমাকে বললা যে স্যার আমি একটা শর্ত দিচ্ছি, এই ছবিটার মধ্যে আপনি এক ফোঁটা এডিট করতে পারবেন না, যা আছে হুবাহু এইভাবেই আপনাকে পাবলিশ করতে হবে, কিন্তু আপনার শুধু একটা কাজই করতে হবে যে যে আমি যে ছবিটা আঁকিয়েছি আমার নাম এখানে লিখতে হবে, যে এখানে আমার নাম লিখতে হবে, কিন্তু যে টাকাটা ইনকাম হবে সেটা আপনি পুরোপুরি রাখতে পারেন। শর্ত দিতেই পারো তুমি, কোনো অসুবিধা নেই। তাহলে একাধিক ধরনের শর্ত হতে পারে এই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মধ্যে। বুঝতে পারলাম? তাহলে তুমি বলো একটা এক্সাম্পল দিয়ে আমি যাতে বুঝতে পারি এইটা একটা শর্তের মধ্যে, তোমার একটা ছবি দিয়ে বোঝাও আমাকে। আমি আমার একটা ছবি আমার মানে আমার কাউকে বলবো, তুমি ধরো মোনামিকে দিলা বা শুভনীতাকে দিলা, হলো। আবার ওর মানে আমি আমার কি বলবো, আচ্ছা, আমি ধরে নাও তুমি তোমার ছবিটা ধরে নাও তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার কম, ভালো মতন বোঝো। এবার একটা প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মটার নাম আর মনে মনে ধরে নিচ্ছি XYZ। এই প্ল্যাটফর্মের ফলোয়ার প্রচুর, লাখে ফলোয়ার। এই প্ল্যাটফর্মের ওনার ধরুন স্কল, তুমি ধরো না তোমার ইনস্টাগ্রামের ছবিগুলো তোমার ছবিগুলো পোস্ট করো যেটা যেটা তুমি ড্রয়িং করো। এবার এই প্ল্যাটফর্মে ওনার দেখলো তোমার ছবিটা খুব সুন্দর আঁকানো হয়েছে, ও বললো তোমাকে অ্যাপ্রোচ করলো যে দিশা তুমি আমাকে এই ছবিটা দিয়ে দাও, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে ধরে নাও 100 টাকা দেবো, কথা কথা, ঠিক আছে। তুমি বললা যে ছবিটা আমি দিতে পারি, তবে এটার একটা ইসে থাকবে যে আপনি আমাকে অ্যাপ্রোচ দিবেন যে এই ছবিটা আমি আঁকিয়েছি। তো তখন কি হয়, ট্যাগ থাকে, যে ট্যাগে করে দিল যে এখানে তোমার ট্যাগ থাকলো যে ছবিটা তুমি আঁকিয়েছো। এবার তাতে তোমার কি লাভ হচ্ছে বলো দেখি, তুমি কি বুঝতে পারলা এখান থেকে বলো? তাহলে ওরা আমার ছবি দেখবে আর আমার ফলোয়ার বাড়বে, তোমার ফলোয়ার বাড়বে, তার মানে তোমার রিচ বাড়ছে, তাই তো? তাহলে আলটিমেটলি তুমি একটা কন্ডিশন দিলা যে আপনি আমার ছবিটা ইউজ করতে পারেন, তবে আমাকে বলতে হবে যে এটা আমি তৈরি করেছি, এই ক্রিয়েটার আমি। তোমাকে যখন তোমার ট্যাগের মধ্যে যখন ওখানে রাখলো তখন কি তোমার আস্তে আস্তে ফলোয়ার বাড়লো। তাহলে এটাও একটা কি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মধ্যে পড়ছে। বুঝতে পারলা? আবার এরকমও বলতে পারি যে ধরে নাও এই ছবিটা কোনো না কোনো বিজনেস পারপাসে ইউজ হবে, ধরে নাও কোনো না কোনো বিজনেস পারপাসে ইউজ হবে, কোনো ব্র্যান্ডিং এর জন্য। তুমি বললা যে ঠিক আছে আপনি একটু মডিফাই করতে পারেন, মডিফাই করার অধিকার দিচ্ছি। আমি দুটো আমি হলো এখানে ক্লেম করছি যে এখানে আমার নাম দিতে হবে, পাশাপাশি এখানে যা আর্ন হবে বা যা ইনকাম হবে তার 20% টাকা আমাকে দিতে হবে। তাহলে তুমি যেহেতু এখানে কপিরাইট তোমার মধ্যে, ছবিটার মধ্যে যেহেতু তোমার কপিরাইট রয়েছে, সেক্ষেত্রে ওরা বাধ্য তোমাকে তোমার রয়্যালিটি হিসেবে 20% দিবেই। যদি না দেয় সেক্ষেত্রে তারা কার আন্ডারে পড়ে গেল, কপিরাইটের আন্ডারে পড়ে গেল।
বুঝতে পারলা? হুম। ক্লিয়ার একদম ডাউট? হ্যাঁ। ওকে, চলো আগাই। এবার আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো কি কি ভাবে হচ্ছে। কিছু কিছু প্রকৃতি রয়েছে, কিছু কিছু চিহ্ন রয়েছে, চিহ্নগুলো ভালো মতন দেখো, ঠিক আছে? এই চিহ্নটার নাম হচ্ছে কি চিহ্ন? এই চিহ্নটার নাম হচ্ছে বাই। এটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউশন। ক্লিয়ার? হুম। হ্যাঁ। এটার নাম কি? শেয়ার অ্যালাইক। শেয়ার অ্যালাইক। এই উল্টো সি এর মতন যে চিহ্নটা রয়েছে, তীর চিহ্ন আছে কিন্তু এখানে, হ্যাঁ, পরীক্ষা আসতে পারলে এই চিহ্নটার নাম কি? শেয়ার অ্যালাইক। সংক্ষেপে কি বলা হয়? এসএ। এস এর ফুল ফর্ম কি? এস এর ফুল ফর্ম হচ্ছে শেয়ার অ্যালাইক। ঠিক আছে? তারপরে কি? হ্যাঁ। এই যে ডলারের চিহ্ন দিয়ে কাটা দেওয়া রয়েছে, এটা কি? এনসি এর ফুল ফর্ম আছে, এন ফুল ফর্মটা বলে দিচ্ছি। আর এই যে ইজিক্যাল টু আবার রাউন্ড সার্কেল দেওয়া রয়েছে, এটা কোনো অমৌলিক কাজ নয়, এখানে এনডি দেওয়া রয়েছে। ঠিক আছে? আমি ফুল ফর্মটা বলে দিচ্ছি, ফুল ফর্মটা লিখেছি, লেখো। হ্যাঁ, এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে শেয়ার, ALIKE। ঠিক আছে? আর এটা হচ্ছে নন কমার্শিয়াল। বোঝা যাচ্ছে তো? COMMERCIAL, নন কমার্শিয়াল। হুম। আর এটা হচ্ছে নন ডেরিভেটিভ। নন ডেরিভেটিভ, DERIVATI, নন ডেরিভেটিভ। হলো? হুম। দেখো, এবার হচ্ছে আমাদেরকে প্রত্যেকটার নাম তো জানতেই হবে, ফুল ফর্মটাও জানতে হবে। এবার বিষয়টা হচ্ছে কি, যে এগুলো কি কি ব্যাপার, কি কি বিষয় রয়েছে সেটা আমরা জানবো। ঠিক আছে? মুচ্ছি, দেখো, অ্যাট্রিবিউশন বা বাই চিহ্নের ক্ষেত্রে, এক্ষেত্রে লাইসেন্সধারীর কাজের কপি কি করতে পারবো? কপি করতে পারবো। বিতরণ, বিতরণ মানে শেয়ার করতে পারবো, দেখাতে পারবো, প্রদর্শন, সম্পাদনা বা এর উপর ভিত্তি করে যে কোনো উপজাত কর্মসমূহ করতে পারে। মানে ধরে নাও, তোমার ছবিটাকে আমি শেয়ার করতে পারবো, কোথাও কোনো প্রোগ্রামে আমি দেখাতে পারছি, কোথাও আমি শো, মানে হয় না যে ছবির প্রদর্শনী, সেখানে আমি শো করতে পারছি। ঠিক আছে? যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, তবে নির্ধারিত রীতি অনুযায়ী লাইসেন্সধারী নাম অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে এখানে মেন বিষয়টা কি? যে কোনো জায়গায় ইউজ করতে পারছি, বাট সেখানে কি আমাদেরকে নামটা ইউজ করতে হবে। তোমার ছবি, তাহলে আমি এখানে সিসি দেওয়ার পরে বাই লিখে তোমার নামটা এখানে লিখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। একদম ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলো। না। ওকে, এবার কি বলছে? শেয়ার এলাইক, এক্ষেত্রে লাইসেন্সধারীদের উপজাত কর্মসমূহ বিতরণ করা যাবে, মানে শেয়ার করতে পারবো, কিন্তু মূল কাজের অভিন্ন লাইসেন্স থাকবে এবং মূল কাজের লাইসেন্স দ্বারাই তা পরিচালিত হবে। মানেটা কি? যে এই যে ব্যাপারটা রয়েছে, এটা আমি শেয়ার করতে পারছি, হ্যাঁ, এর মূল লাইসেন্স যেটা রয়েছে, মানে যা রয়েছে হুবাহু সেম টু সেম রাখতে হবে, কোনো পরিবর্তন করতে পারবো না এর মধ্যে আমি। এখানে খুব ডিটেলসে লেখা নাই, ঠিক আছে? মানে মানেটা হচ্ছে এরকম টাইপের, এই ক্ষেত্রে লাইসেন্সধারীর উপজাত কর্মসমূহ বিতরণ করা যাবে, কিন্তু মূল কাজের অভিন্ন লাইসেন্স থাকবে। যে মূল যে কাজটা ছিল, তার লাইসেন্সটা যা ছিল তাই থাকবে, এবং মূল কাজের লাইসেন্স দ্বারাই তা পরিচালিত হবে। মানে আমাকে যে লাইসেন্স দিয়েছে, যে এর মধ্যে কোনো পরিবর্তন কিছু করা যাবে না, সেভাবেই সেটাকে আমি শেয়ার করতে পারবো। বুঝতে পারলা? হুম। ওকে, এবার দেখো, এটা তো আমি দেখেই বুঝতে পারছি ডলারের মধ্যে কাটা, মানে এখান থেকে কোনো টাকা পয়সা উপার্জন করা যাবে না। লাইসেন্সধারীদের কাজের কপি, প্রদর্শন, বিতরণ এবং কাজ সম্পন্ন করা যাবে, কিন্তু অবাণিজ্যিক হিসেবে ব্যবহার করতে হবে। মানে আমি কোথাও এটাকে এখান থেকে উপার্জন করতে পারবো না। বুঝতে পারলা? হ্যাঁ। আচ্ছা, এবার ইজিক্যাল টু মানে কি বলছে? লাইসেন্সধারীর কাজের কপি, বিতরণ, প্রদর্শন এবং ধারণাকৃত কপি সম্পাদনা করতে পারবেন, কিন্তু এর অনুরূপ কিছু করতে পারবেন না। মানে এগুলা বাদ দিয়ে অন্য আর কিছু করা যাবে না। বুঝতে পারলে? হুম। এখানে হবে, ঠিক আছে? তুমি যদি জিনিসটাকে খুব ডিটেলসে বুঝতে চাও,
তোমাকে আমি একটা ভিডিও শেয়ার করবো, ওটা দেখো, মানে আমার না, ওটা অন্য একটা চ্যানেলের, ওখানে খুব ডিটেলসে এটা সম্পর্কে বলা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যারা হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে এই চিহ্নগুলো দিয়ে আরও অনেক অনেক চিহ্ন তৈরি করা যায়, যেটা দিয়ে আমি অনেক ধরনের রুলস ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে। জিপিএল এর সম্পূর্ণ নাম কি? জেনারেল পাবলিক লাইসেন্স। 1983-তে রিচার্ড স্টলম্যান, নামটা পড়তে হবে কত সালে, বৈজ্ঞানিকটার নাম কি, প্রথম ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স দেন, যা ব্যবহারকারীর ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। এটিতে প্রথম জিএনইউ প্রজেক্ট এর ব্যবহার করা যায়। সেটি হলো জেনারেল পাবলিক লাইসেন্স বা জিপিএল। ফুল ফর্মটা পড়লেই হবে। জিপিএল ওপেন সোর্স প্রজেক্ট কাজ করে এমন ডেভেলপারদের বিস্তৃতি অধিকার প্রদান করে মূলত এটি ব্যবহারকারীদের কপি করতে, ডিস্ট্রিবিউশন করতে এবং সফটওয়্যার মডিফিকেশন করতে আইনত অনুমোদিত দেয়। এর উদাহরণ হলো লিনাক্স, মাইএসকিউএল, ওয়ার্ডপ্রেস। মানেটা কি? মানেটা বোঝাচ্ছি। এটা একটা সফটওয়্যার ধরে নাও, ঠিক আছে? এই সফটওয়্যারে গিয়ে আমি যদি রেজিস্ট্রেশন করাই আমার সফটওয়্যারটার, তাহলে এই সফটওয়্যারটা কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে সবার জন্য, এবং যে কেউ চাইলে এটার মধ্যে পরিবর্তন করতে পারবে। বুঝতে পারলা? ধরে নাও তুমি এটা কোডিং করে একটা হচ্ছে ক্যালকুলেটর বানালা, ঠিক আছে? তুমি বললা যে এটা সবার জন্য ফ্রি, চাইলে যে কেউ এটাকে ইউজ করে এখানে পরিবর্তন করতে পারে। তুমি তখন তাহলে জিপিএল এই সফটওয়্যারটি ইউজ করতে পারো। বুঝতে পারলা? স্ট্যান্ডার্ড জিপিএল লাইসেন্সের তুলনায় কম কাজের অধিকার দেয় আর এটি ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স। এখানে উল্লেখযোগ্য যেটি হলো এলজিপিএল, লিজার জেনারেল পাবলিক লাইসেন্স। এখানে এত কিছু পড়ার দরকার নেই, ফুল ফর্মটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে ডিটেলসে দেয়নি সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? ফুল ফর্মটা পড়লেই হয়ে যাবে। তাহলে পড়ার বিষয় কি কি? জিপিএল এর ফুল ফর্ম কি, কে কত সালে এটাকে তৈরি করে, এর কাজ কি? এর কাজ হলো জেনারেল পাবলিকেশন করা, ঠিক আছে? কোনো লাইসেন্সকে জেনারেল পাবলিকেশন করা, এই হচ্ছে এর কাজ। এর উদাহরণ কি কি? লিনাক্স, মাইএসকিউএল, ওয়ার্ডপ্রেস হলো। জিপিএল এর আরো একটা ভার্সন রয়েছে যেটার নাম কি? এলজিপিএল। তার ফুল ফর্ম কি? লিজার জেনারেল পাবলিক লাইসেন্স। ওকে ওকে, এবার কি বলছে? অ্যাপাচি ওপেন সোর্স সফটওয়্যার ফাউন্ডেশন এই অ্যাপাচি লাইসেন্স প্রদান করে। অ্যাপাচি কি বলতো? অ্যাপাচিও একটা ধরনের ওই রকম ওপেন সোর্স সফটওয়্যার যেখানে ও লাইসেন্স প্রদান করছে। এই লাইসেন্সটি ব্যবহারকারী বা ইউজারকে কিছু অধিকার প্রদান করে, মানে কিছু কিছু অধিকার প্রদান করছে যে আমি এটা ইউজ করতে পারবো, ওটা ইউজ করতে পারবো না, এই বাধাবাধকতা রয়েছে, এগুলো দেয়। এই অধিকারগুলি সাধারণত প্রয়োগ করা হয় কপিরাইটেড ও পেটেন্টযুক্ত কাজগুলির উপর, ঠিক আছে? ওই যে আমরা দেখলাম যে কপিরাইটেড কন্টেন্ট, পেটেন্ট, ট্রেডমার্ক, তাহলে এই সমস্ত ক্ষেত্রে অ্যাপাচি সফটওয়্যারটাকে বা অ্যাপাচি ফাউন্ডেশনের সফটওয়্যারটাকে আমরা ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, অ্যাপাচি লাইসেন্স যেগুলি অধিকার আমাদের দেয় সেগুলি হলো চিরস্থায়ী অধিকার, হ্যাঁ, তারপরে কি বিশ্বব্যাপী অধিকারের জন্য কি কোনো ফি লাগে, আর হচ্ছে নন এক্সক্লুসিভ অধিকার। মানে কি? চিরস্থায়ী অধিকার, একবার যদি এই লাইসেন্স এর অধিকার আমরা পেয়ে যাই তা চিরকালের জন্য বলবৎ হবে, ঠিক আছে? ধরে নাও আমি কোনো, কিন্তু কপিরাইটের ক্ষেত্রে কিন্তু কপিরাইট জিনিস কিন্তু একটা টাইম পর্যন্ত থাকে, সরি কপিরাইট না, সেটা পেটেন্টের ক্ষেত্রে, তাই না? তো পেটেন্টের ক্ষেত্রে তো আলাদা নিয়ম, যেটা কাজ করে সেটা তো কাজ করবে, কিন্তু কপিরাইটেড জিনিস যেটা কপিরাইটেড থাকবে সেটা তো সারা জীবন আমার জন্যই থাকবে। ট্রেডমার্ক আমার সারা জীবনই থাকবে। বিশ্বব্যাপী অধিকার শুধু নিজের দেশে না, গোটা বিশ্বে এটার আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে পারি। যেমন মনে করো ওয়ার্ল্ড ওয়াইড হলো কোকাকোলা, তাই তো? তারপরে হচ্ছে অ্যামাজন, তাহলে এর লোগো কিন্তু প্রত্যেক দেশেই সেম, চাইলে কিন্তু অন্য কেউ এটা ডুপ্লিকেট করতে পারবে না। অ্যাপেলের ফোন, তারপরে হচ্ছে স্যামসাং এর ফোন, এগুলো প্রত্যেকটা ফোনের লোগো কিন্তু অন্য কেউ চাইলে ডুপ্লিকেট করতে পারবে না। ডুপ্লিকেট করলে তার নামে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে। তুমি জানো, আমরা দেখেছি যদি আমি কোনো ট্রেডমার্কের কোনো ছবির কালারও পরিবর্তন করি, সেই ক্ষেত্রেও কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে, তাই তো? আচ্ছা, আর কি অধিকারের জন্য কি কি কোনো ফি লাগে? এটি ব্যবহারের জন্য কোনো রকম ফিস লাগে না, আমরা জেনে গেলাম কোনো ফিস লাগছে না যদি ব্যবহার করতে চাই। নন এক্সক্লুসিভ অধিকার, আমরা যদি এই প্রকার
লাইসেন্স নিই তাহলে এই লাইসেন্সের একমাত্র মালিক শুধু আমরা নয়, অন্য যে কেউ এই লাইসেন্স দিয়ে ওই লাইসেন্সে যাবতীয় অধিকার পেতে পারে। মানে কি, আমি কোনো কপিরাইটেড নিলাম, ঠিক আছে, আমি ধরে নাও এবিসির উপর কপিরাইট নিলাম। আচ্ছা, তুমি কি চাইলে এক্স ওয়াই জেড এর উপর কপিরাইট নিতে পারো না? এই সফটওয়্যার ব্যবহার করে নিতেই পারো, তাই কি না? আর রাম নামে কোনো ব্যক্তি সিপিটির উপরেও কপিরাইট নিতে পারে। হ্যাঁ তো প্রত্যেকজন এই সফটওয়্যারটা ব্যবহার করে ভিন্ন ভিন্ন জিনিসের উপর বা আলাদা আলাদা জিনিসের উপর কপিরাইটেড নিতেই পারে। ক্লিয়ার? বুঝতে না পারলে বলো। হ্যাঁ স্যার আচ্ছা, এবার কি অ্যাক্টিভ এগুলো তো পড়িয়ে দিয়েছি, অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট আর প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টের মধ্যে পার্থক্য, কপিরাইট আর পেটেন্টের মধ্যে পার্থক্য, আর জিপিএল আর অ্যাপাচির মধ্যে পার্থক্য। তাহলে এগুলো সবগুলো পড়া থাকছে। হ্যাঁ ওকে, তাহলে আজকে হচ্ছে 23 তারিখ। আচ্ছা শোনো মন দিয়ে, তোমার হচ্ছে শনিবারে 6:30টার সময় পড়া। তাহলে এগুলো সবগুলো কিন্তু পড়া থাকবে। আর যেটা হোমওয়ার্ক, সে হোমওয়ার্কটা যেটা তুমি পাঠিয়েছো কি? পাঠিয়েছো মানে কিছু কিছু কন্টেন্টগুলো। হ্যাঁ পাঠিয়েছি। আর যেগুলো বাকি আছে সেগুলো করে নিয়ে আমাকে কিন্তু দেখাবা, ঠিক আছে? আচ্ছা আর দেখাবা। তুমি ভালো মতন পড়াশোনা ভালো মতন মন দিয়ে করো। আর এগুলা কিন্তু যেগুলা বললাম সেগুলা পড়ে রাখবা। আর এখান থেকে কিন্তু 10টা কোশ্চেন দেওয়া ছিল। এই 10টা কোশ্চেন, 10টা না কতগুলো দেওয়া ছিল যেন? 10টা। 10টা, তাহলে 10টা কোশ্চেন কিন্তু পড়বা, ঠিক আছে? আর একটু বাড়িয়ে দেবো কি না এতদূর থাকবে? আচ্ছা ওইটুকুই। আচ্ছা এটুকুনি থাক। পরের দিনের পড়া মানে রোববারের পড়া, রোববারের কিছু পড়া দিয়ে দিচ্ছি। মানে রোববারের পড়া সেভাবে প্রিপেয়ার রাখবা। 11 থেকে বলে দিচ্ছি, 11 থেকে 35 পর্যন্ত দাগি নাও। হ্যাঁ, 11 থেকে 35। আর হচ্ছে তোমার হচ্ছে বিয়ের 1 থেকে 10, আচ্ছা এটা পড়া থাকবে। এটা এই যেটা পড়া থাকলো এটা হচ্ছে ওদেরকে বলে দিবা, ঠিক আছে? আচ্ছা আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে?